ব্রিটিশ শাসনকালে আমাদের দেশের কবি সাহিত্যিকরা বহু দেশাত্মবোধক গান রচনা করেছিলেন। সেই সব গানগুলো বিভিন্ন সময়ে গণ আন্দোলনে গভীর প্রভাব ফেলে এবং বাঙালির সাংস্কৃতিক উত্তরাধিকারে এক স্বর্ণোজ্জ্বল অধ্যায় রচনা করে। এমনই একটি গান বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচনা করেছিলেন, কারারই লৌহ কপাট, যে গানটি শুনলে আজও বাঙালির শরীরে শিহরণ জাগে। দেশপ্রেমের কথা আসলে বাঙালি যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, অতুল প্রসাদ সেনের দেশাত্মবোধক গানের স্মরণ নেয়, ঠিক তেমনি জীবনে কঠোর সংগ্রামের সময় আমরা বারবার নজরুলের কারারই লৌহ কপাট গানটি থেকে অনুপ্রেরণা পাই, লাভ করি, সাহস সঞ্চার করি। স্বদেশী আন্দোলনের সময় এই গানটি রচিত হলেও দুই বাংলাতে যখনই মানুষ অন্যায়, অবিচার বা অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হয়েছে, এই গান তাদের অনুপ্রেরণা দিয়েছে। তবে গত বছর এই গানটি নিয়ে একটি বিতর্ক দানা বাঁধে। একটি ছায়াছবিতে কবির এই গানটিকে খেয়াল খুশি মতো গাওয়া হয়। গানটি মুক্তি পেতেই গোটা বিশ্বের নজরুল সঙ্গীত শিল্পী এবং অন্যান্য শিল্পী মহল থেকে শুরু করে আপামর জনসাধারণ বিক্ষোভে ফেটে পড়ে। আর এর থেকেই প্রমাণ হয়, সময় যতই বয়ে যাক, মহান সেই কবির প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান, আবেগ আজও এক বিন্দু কম হয়নি। বাঙালির মননে কাজী নজরুল ইসলামের মর্যাদা ও গুরুত্ব আজও অপরিসীম। 1899 সালের 24শে মে অর্থাৎ 1306 বঙ্গাব্দের 11ই জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন কাজী নজরুল ইসলাম। আজ আমরা কবির জন্ম জয়ন্তী পালন করবার জন্য তৈরি। আগামীকাল কবির 125তম জন্ম জয়ন্তী। গোটা বিশ্বের সাথে আমাদের রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হবে নজরুল জন্ম জয়ন্তী। 23 বছরের সাহিত্যিক জীবনে কবির সৃষ্টির যে প্রাচুর্য, তা আজও তুলনারহিত। তাই আজ বাংলাদেশের জাতীয় কবি তথা বিদ্রোহী কবি নজরুল ইসলামকে আমরা শ্রদ্ধায় স্মরণ করছি। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আজ আমার সাথে একটি বিশেষ টকশোতে রয়েছেন রাজ্যের দুজন নজরুল অনুরাগী। রয়েছেন বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী সুদীপ্ত শেখর মিশ্র এবং রয়েছেন বিশিষ্ট প্রাবন্ধিক শিক্ষাবিদ মায়া মুখার্জি। আপনাদের দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। নমস্কার। সুদীপ্তদা, প্রথমে আপনার কাছে আসি। মাত্র 23 বছর সাহিত্য চর্চা করেছেন কবি নজরুল ইসলাম, জানা যায়। বেঁচে ছিলেন প্রায় 77 বছর। কেন এত অল্প সময়ে ওনার সাহিত্য চর্চা করেন কেন, এবং ওনার ব্যক্তিগত জীবনে যদি একটু আলোকপাত করেন। নজরুলের যে কাব্য জীবন বা সঙ্গীত জীবন 22 বছর কয়েকটা মাস হবে, কারণ এরপর থেকেই তো নজরুলকে আমরা পাইনি। তো এই আমাদের নজরুল ইসলামের যে বৈচিত্র্যময় জীবন, খুব সুখেও ওর জীবন কাটেনি। আচ্ছা, বহু দুঃখ তাকে সহ্য করতে হয়েছে, অপমান সহ্য করতে হয়েছে। সবাই জানে সেটা, যে বয়ের কাজও তিনি করেছেন, দোকানে পুলিশে চাকরি করেছেন, কিন্তু তার মধ্যে যে সৃজনশীলতা ছিল, এই 22 বছরের জীবনে, সঙ্গীত জীবনে তার 3500 গান, ভাবতে পারি না আমরা। 3500 গানের মধ্যে তো যেগুলো শুরু হয়েছে যেগুলো বলছি না, 3500 গান তার রচনা করেছেন। পাশাপাশি ছোট গল্প বা কবিতা সঞ্চিতা যেটা আছে, কবিতা, গীতিনাট্য ইত্যাদি রচনা করেছেন। এই সবগুলি মিলিয়ে নজরুল, আমি বলছি যে আমার ছোটবেলায় যখন নজরুল গীতি গাইতাম, গীতি বলতো, এখন তো সঙ্গীত বলা হয়, একটা গান গাইলে মনে হয় আরেকটা গান করো, আরেকটা গান করো। এমন একটা কি বলবো, গানের মধ্যে কোনোটার সঙ্গে কোনো মিল ছিল না। আচ্ছা, আর তবলা বাজলে নজরুল গীতি, আমি আমার জীবনে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের প্রোগ্রাম দেখেছি সামনাসামনি। উনি বাগিচায় বুলবুলি তুই শুরু করলেন, দাদা গান তবলা ধরলো, কি আবার কি বলবো, এটা ভাষা প্রকাশ করতে পারবো না। কন্টিনিউয়াস উনি 30টা গান গিয়ে গেলেন, কোনো বোর ফিল করিনি আমরা। এই হচ্ছে নজরুল ইসলাম। আচ্ছা, সেই বৈচিত্র্য আপনি বলছেন যে সবকিছুর মধ্যে বৈচিত্র্য রয়েছে।
আমরা যদি আমরা অবশ্যই আজ এই অনুষ্ঠানের মধ্যে দর্শক বন্ধুরা কবি নজরুল ইসলামের নানান দিক আমরা একটু ফিরে দেখার চেষ্টা করব, যেহেতু দুজন বিশিষ্ট নজরুল অনুরাগী রয়েছেন আমাদের সঙ্গে। দিদি, এই যে কবি নজরুল ইসলামকে নিয়ে যখন বলা হয় দুখু মিয়া ওনার ডাক নাম ছিল, এবং বলা হয় নামটার সঙ্গে খুব মিল ওনার জীবনে, খুব দুঃখময় জীবন ছিল, যেটা সত্যদা এক্ষুনি বলছিলেন। এখন কথা হচ্ছে যে দুঃখের কারণটা কি, মানে কোথা থেকে ছিল? পারিবারিক জীবনের দুঃখ কারণ ছিল নাকি অন্যান্য কিছু ছিল? না না না, উনি প্রথমে শুরুই হয়েছিল ওনার পারিবারিক জীবন থেকে দুঃখ। ওনার যখন বয়স 9 বছর তখন ওনার বাবা মারা যান, এবং ওনার বাবা মাদ্রাসার একজন শিক্ষক ছিলেন। তো যার ফলে উনি মুসলিম সংস্কৃতির মধ্যেই বড় হচ্ছিলেন, মুসলিম পরিবারের ছেলে। এবং বাবার মৃত্যুর পরে ওনারা 3 ভাই ছিলেন এবং আরো 2-3 জন বোন ছিলেন। ওনার প্রায় 6-7 জন ভাই বোন ছিলেন ওনারা। তো যখন উনি দেখলেন যে বাবার মৃত্যু হয়ে গেল, তখন মাথার উপর থেকে যে একটা ছাদ ছিল সেই ছাদটা সরে গেল, এবং এত অর্থনৈতিক অসচ্ছলতার মধ্যে উনি পড়লেন যে ওই সময় স্কুলের যে পড়াশোনা করছিলেন তাকে ড্রপ আউট বলি, এখন আমরা ড্রপ আউট বলি, উনি ড্রপ আউট হয়ে যান। এবং ড্রপ আউট হয়ে আসানসোলেরই একটা চায়ের দোকানে, রাস্তার মধ্যে একটা চায়ের দোকানে উনি মানে বয়ের কাজ করেন। মানে এখন আমরা বয় বলি, ওখানে তখন কাপ প্লেট ধোয়া, চা এগিয়ে দেওয়া, এই ধরনের কাজ করে উনি টু সাম আর্ন করতেন। এবং এই আর্ন করার পরে ওনার সংসার চলতো, কিন্তু উনি লেখালেখির সঙ্গে সেই ছোটবেলা থেকেই যুক্ত। গান লিখছেন, কবিতা লিখছেন, এবং মাঝে মাঝে আবার সুযোগ পেলে পড়াশোনাও করছেন। ড্রপ আউট হয়ে যাচ্ছেন, আবার একটু বাদেই পড়াশোনা করছেন। আসানসোলে জাস্ট এই মুহূর্তে আমার মনে পড়ছে না স্কুলটার নাম, ওই স্কুলে উনি যখন ক্লাস 8-এ ভর্তি হলেন তখন অদ্ভুত ভাবার ওই স্কুলের হেডমাস্টার মশাই ছিলেন কুমুদ রঞ্জন মল্লিক, কবি কুমুদ রঞ্জন মল্লিক। এবং কুমুদ রঞ্জন মল্লিকের সান্নিধ্যে যখন উনি এলেন তখন স্বাভাবিকভাবে যারা টিচার তাদের এরকম অ্যাটিটিউড থাকে যে ক্লাসের মধ্যে যাদের সৃষ্টিশীল কাজের মধ্যে যারা যুক্ত, যেসব ছেলেমেয়েরা লেখালেখি, গান বাজনা, তাদের প্রতি একটা আলাদা সফট কর্নার তৈরি হয়ে যায়। তো কুমুদ বাবুর সান্নিধ্যে এসে নজরুল ইসলামও খুব লাভবান হলেন, এবং কুমুদ বাবুও ওনাকে অনেকটা নার্সিং করা শুরু করলেন, যে এই ছেলেটাকে যদি আমরা নার্সিং করি ও অনেক কিছু এগোতে পারবে। তো যাই হোক, এবং কুমুদ বাবুর সান্নিধ্যে আসানসোলে উনি মাধ্যমিক, যেটা আমরা এখন বর্তমান দিনে মাধ্যমিক বলি, তখন এন্ট্রান্স, ওই এন্ট্রান্সের প্রি ম্যাট্রিক পরীক্ষার আগেই উনি আবার ড্রপ আউট হয়ে গেলেন। কারণ অর্থনৈতিক কষ্ট এমন ছিল ওনার, তখন উনি সামরিক বাহিনীর লাইনে গিয়ে দাঁড়িয়ে সেনাবাহিনীতে যুক্ত হয়ে গেলেন। এবং সেনাবাহিনীতে যুক্ত হয়ে, তখন তো আমাদের ভারতবর্ষটা পুরোটাই একটা ভারতবর্ষ, পাকিস্তান, বাংলাদেশ, ভারত তখন তো ভাগ হয়নি, পুরোটা মিলেই আমাদের ভারতবর্ষ। তো ওই সময় ওনার করাচি সেনাবাহিনীতে ওনার শিক্ষা শুরু হলো। করাচি মানে বর্তমান দিনের পাকিস্তানের পড়েছে আর কি করাচিটা। এবং ওইখানে গিয়ে উনি তো 32 বেঙ্গলি রেজিমেন্ট বা এরকম কোন একটা রেজিমেন্টে উনি যোগদান করেছিলেন। তো করার পরে ওইখানে যখন উনি ট্রেনিং নিচ্ছেন, আর্মি ট্রেনিং হচ্ছে, সবকিছু করছেন, উনি জানেন যে এটা আমার রুটি রুজির জন্য আমাকে করতে হবে, কিন্তু মানসিকভাবে উনি এটা চাইছিলেন না। তখন তো ব্রিটিশ শাসিত আমাদের দেশ, যা কিছু হচ্ছে আর্মি টার্মির সাথে ব্রিটিশদের পক্ষেই কাজ করছে তারা। কিন্তু উনি যখন লেখালেখি করছেন তখন তো পুরো আমাদের স্বদেশী আন্দোলনের উপরে লেখা, আমাদের ভারতবর্ষের মানুষের উপর অত্যাচার, নির্বিচারে লেখালেখি চলছে। তখন থেকেই উনি কিন্তু সন্দেহভাজন হিসাবে পরিগণিত হয়ে গেলেন। আর্মির মধ্যে থেকেও ওনাকে সবাই চিহ্নিত হয়ে যাচ্ছেন যে উনি আর্মিতে এসেছেন, হয়তো ব্রিটিশ বিরোধী কাজের সঙ্গে উনি যুক্ত হয়ে যাচ্ছেন। তখন থেকে উনি টার্গেট হয়ে গেছিলেন, এবং টার্গেট হওয়ার পর উনিও দেখলেন যে আমাকে আর বেশি দিন এখানে আমি আর টিকতে পারবো না। যদি আমি এখানে বেশি দিন টিকি তাহলে আমার কাজগুলো আমি করতে পারবো না, যেগুলো আমি করতে চাইছি। আমার উদ্দেশ্য তো আমার ভারতবর্ষকে এখন স্বাধীনতা দেওয়া, স্বাধীনতা আনার জন্য আমার সৃষ্টিশীল কিছু কাজ করতে হবে, মানুষ যাতে আমার এই লেখালেখি পড়ে তারা গুছিয়ে উদ্বুদ্ধ হতে পারে। এবং উনি আবার ওই, যেহেতু উনি একটু বোহেমিয়ান জীবন ছিল, তো আবার উনি ওই আর্মি থেকে ফিরে চলে সাংবাদিকতাও করেছেন উনি। এটা কি পরে? এটা অনেক পরে, হ্যাঁ এটা অনেক পরে। এবং কলকাতায় উনি ধূমকেতু পত্রিকাও বের করেছিলেন, এবং কমিউনিস্ট পার্টির মোজাফফর আহমেদ, যিনি প্রতিষ্ঠাতা আমাদের ভারতবর্ষের কমিউনিস্ট পার্টির, উনার উনি খুব বুজুম ফ্রেন্ড ছিলেন। এবং যখন বললাম না বোহেমিয়ান জীবন তো ওনার, বর্তমান দিনের বাংলাদেশের উনি কুমিল্লা ডিস্ট্রিক্টের একটা পুস্তক প্রকাশক, এক ভদ্রলোক,
ওনার বাড়িতে বেশ কিছুদিন ছিলেন। আচ্ছা। তো বেশ কিছুদিন থাকার পর তো ওই ব্যবসায়ী পুস্তক প্রকাশক ভাবলেন, বন্ধুত্ব গড়ে উঠেছিল, যেহেতু উনি বই প্রকাশক, উনি লেখক, ওনার লেখা নিয়ে উনি বই প্রকাশ করেন। তো ওনার মনের মধ্যে এলো যে নজরুলকে যদি আমি আমার কবজার মধ্যে রেখে দিই তাহলে আমার ব্যবসাটা ফুলে ফেঁপে উঠবে, নজরুলের লেখা টেখা আমি সব পাবো। তো ওইখানে নজরুল তো আসলে ভদ্রলোক তো খুব গুণী শিল্পী, গুণী মানে শুধু লেখালেখি না, উনি খুব ভালো বাঁশি বাজাতেন, ভীষণ সুন্দর বাঁশি বাজাতেন। তো এরকম একদিন জ্যোৎস্না হয়েছে, সেই জ্যোৎস্নার মধ্যে ওই যে বাড়িতে উনি গেছেন কুমিল্লায়, সেই বাড়ির ঘাটে কদম গাছের তলায় বসে উনি বাঁশি বাজাচ্ছেন রাত্রিবেলায়। তো ওই যে পুস্তক বিক্রেতা, ওনার ভাগ্নি ওই বাড়িতে তখন ছিল, 16 বছর বয়স। আচ্ছা। তো এই ভাগ্নি হঠাৎ পরের দিন মানে নজরুলের বাঁশি শুনে খুব আপ্লুত। পরের দিন, তখন কিন্তু আমাদের মুসলিম সমাজ বা বাঙালি সব সমাজটাই খুব পর্দানুসীন ছিল, মেয়েরা এত বেশি অ্যাডভান্স হতে পারতেন না। কিন্তু তবুও মেয়েটি পরের দিন সকালবেলায় নজরুলের কাছে গিয়ে বলছেন, আপনি কি কালকে বাঁশি বাজাচ্ছিলেন ঘাটে, পুকুর ঘাটে? তখন নজরুল বলছেন হ্যাঁ। বলছে অপূর্ব, মানে আমি মোহিত হয়ে গেছি আপনার বাঁশির সুর শুনে। তো কবি মানুষ, শিল্পী মানুষ, বয়সও অল্প, ওনার এই কথাটা খুব ভালো লাগলো। তো এই ভালো লাগাটা আস্তে আস্তে তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হলো। এবং ওই যে বিজনেসম্যান যে প্রকাশক, সে ওটাকে ক্যাশ ক্যাপিটাল করতে চাইলো। আচ্ছা। যে এবার আমার ভাগ্নির সঙ্গে যদি ওর একটা বিয়ে আমি করে লাগিয়ে দিতে পারি তাহলে ও আমার হাতে চলে আসবে, লিখে দেবে, পয়সা দিতে হবে না, একদম লিখে দেবে প্রকাশনার জন্য। এবং মুসলিম সমাজের আমাদের যেমন আমরা বিয়েতে যে বিভিন্ন ধরনের মন্ত্র উচ্চারণ বা এটা সেটা হয়, ওরা কিন্তু এইভাবে বিয়েটা করে না, ওদের হচ্ছে কবুল এবং কিছু একটা কন্ডিশন থাকে, মানুষজন এসে বসে, তাদের সঙ্গে ওই কন্ডিশনে ওরা বিয়ে হয়। এবং যদিও এটা নিয়ে মতদ্বৈধতা আছে যে ওইখানে নজরুলের সঙ্গে এই মেয়েটির বিয়ের কবুলের ব্যবস্থা পুরোটাই হয়ে গেছে, কিন্তু যখন হঠাৎ করে দেখছে যে এটার মধ্যে একটা কন্ডিশন লাগিয়ে দেওয়া হয়েছে যে ওকে ঘর জামাই থাকতে হবে এই বাড়িতে, আচ্ছা, ওই মুহূর্তে নজরুল ওই জায়গা পরিত্যাগ করে একদম সোজাসুজি উনি কুমিল্লায় আর একটা সেন পরিবার, বাঙালি একটা সেন পরিবারে গিয়ে উনি আশ্রয় নিলেন। এবং আশ্রয় নেওয়ার পর উনি খুব অসুস্থ হয়ে পড়লেন ওই সেন বাড়িতে। উনাকে কিন্তু তৎকালীন সময়েও বাঙালি বাড়িতে ওনার অবারিত আসা যাওয়া ছিল, অনেক বাঙালি পরিবারে, বাঙালি হিন্দু পরিবারে। তারপরে কলকাতা থেকে মোজাফফর আহমেদ শুনলেন যে নজরুল তো কলকাতাতেও থাকতেন, কলেজ স্ট্রিটের ওইদিকে। তো মোজাফফর আহমেদ শুনলেন পরে মোজাফফর আহমেদ আবার ওনাকে গিয়ে রেস্কিউ করলেন, কুমিল্লাতে গিয়ে ওনাকে রেস্কিউ করে সেন বাড়ি থেকে রেস্কিউ করে কলকাতায় আনলেন। এবার সেন বাড়িতে একজন আশ্রিতা ছিলেন, সেন বাড়ির ভাইয়ের মেয়ে এবং বৌদি, বিধবা বৌদি। ওই বাড়ির যে মেয়েটি, এই মেয়েটি পরবর্তী সময় আমরা জানি যে প্রমীলা সেনগুপ্ত, নজরুল নাম দিলেন ওনার প্রমীলা, ওনার নাম অরিজিনালি প্রমীলা ছিল না, কি জানি একটা নাম ছিল। ওই মেয়েটির সাথে নজরুলের সম্পর্ক তৈরি হলো এবং মুজফ্ফর আহমেদ বা আরো ওনারও অনেক বন্ধু বান্ধব যারা ছিলেন তারা মিলে এই প্রমীলা সেনগুপ্তের সঙ্গে নজরুলের বিয়ে হলো। কিন্তু বিয়ে যে হলো, আমি যেমন খুব সহজে বলে দিলাম কথাটা, বিয়েটা কিন্তু এত সহজে হয়নি। বিয়েটা হওয়ার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল। তৎকালীন সময় হিন্দু পরিবার এবং মুসলিম পরিবারে বিয়েটা নিশ্চয়ই অনেক কাঠখড় নিশ্চয়ই পুড়িয়েছেন তখন। আমরা আসবো, আবার বাকি জীবনটা আসবে, বৈবাহিক জীবনটা কেমন, কেন বারবার শোনা হয় যে নজরুলের যে সন্তান বিয়োগ অনেকবার উনি এই দুঃখ পেয়েছেন। তবে একটা কথা সুচিতা, এখানে বোঝা যায় যে আমরা যখন কবিগুরুর কথা জীবনী পড়ি বা নজরুলের জীবনী পড়ি, দুটোই একদম একটু মানে আলাদা, একজনের রাত হলে একজনের দিন। কেন কবিগুরুর জমিদার পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং নজরুল এভাবে একদম খুব জীবনযাপন এরকম কঠোর ছিলেন যে বারবার ড্রপ আউট হতে হয়েছে, পড়াশোনা ছাড়তে হয়েছে। আমরা কি ছোট্ট করে, যেহেতু নজরুলকে নিয়ে কথা বলছি, অবশ্যই আপনার কাছে সেই বিষয়টা জানতে চাইবো, গত বছর যে বিতর্কটা বেঁধেছিল সেই জায়গাটা কোথায় গিয়ে শেষ হয়েছে এবং আপনাদের এই মুহূর্তে কি মতামত, আপনারা কি ভাবছেন এই বিষয়টা নিয়ে। এবং পাশাপাশি একটা গান তো শুনবো, আছেন মানে খালি গলায় যতটুকু সম্ভব আমরা শুনবো আজকে। ওই লৌহ কপাট গানটি গত বছর এআর রহমান একটা তার ছবিতে ব্যবহার করে। যখন ছবিটা মানে আমাদের ইউটিউবে আসলো যে এই গানটা পুরো সুর পাল্টে দেওয়া হয়েছে, কথাগুলো একই আছে, তখন আমরা
তথ্য অনুসন্ধানে লাগলাম। আমরা অলরেডি বসেছিলাম, অনেকেই মায়া দিয়েছিলেন, সঙ্গে অনেকে ছিলেন। দেখা গেল যে ওনার পুত্রবধূ কল্যাণী কাজী, যিনি ভারতবর্ষে নজরুল গীতির কপিরাইটের মানে কপিরাইট ওনার কাছে ছিল আর কি, স্বঘোষিত বলা যায়। নজরুলের তো কোনো ধারণবাহক বা কোনো প্রতিষ্ঠান নেই, তো শান্তিনিকেতনের মতো মানে নজরুলের গান নিয়ে যথেচ্ছাচার করেছে। প্রণব রায়ের গান, অনেকের গান নজরুল গান বলে চালানো হয়েছে। তখন কি হয়, এই কল্যাণী কাজী উনি কি করলেন, ওই গানটি দিলেন এআর রহমানকে, বা এআর রহমানের যে সূত্র দিলেন। উনি ওনার বক্তব্য ছিল, বা ওনার যে ছেলে, ওনার মেয়ে অনিন্দিতা কাজী, অনিন্দিতা কাজী ব্যাপারটা জানে না, ছেলে জানে, অরিন্দম কাজী। তো ও নাকি ওর বক্তব্য যা, মা তো সত্য ত্যাগ করে দেননি, মা তো বলেছেন যেটা তুমি ফিল্মে ব্যবহার করো। আসলে তা না। তখন এআর রহমান উনি কেসটা এখন কিছু ধামাচাপা হয়ে গেছে, কারণ কেসটা এমনই ছিল যে সত্য ত্যাগ করে দেওয়া হয়েছে। না হলে নজরুল ইসলামের গান এত মানে উদ্ধত, ওনার মতো ইন্টারন্যাশনাল কম্পোজার উনি নিশ্চয়ই করবেন না হয়তো। তো এই অবস্থায় পর দেখা গেল যে যারা বলছো যে নিজের পরিবার থেকে যদি বিতর্ক সৃষ্টি হয়, আমরা কি করতে পারি? আমরা তো নজরুলকে ভালোবাসি, নজরুলের এই জন্য বাংলাদেশ বারবার নজরুল গীতিকে নিয়ে বা সঙ্গীতকে নিয়ে তারা খুব স্ট্রিক্ট, কনজারভেটিভ। তারা বিভিন্ন আগের দিনের মানে সেই HMV থেকে প্রকাশিত 1901 সাল নজরুলের যখন রামমোহন মুখোপাধ্যায় ছিলেন, সেই সময় ওনার তত্ত্বাবধানে যে গানগুলি হয়েছে সবগুলি ওরা 78 RPM ছিল রেকর্ড, এবং ওই সংরক্ষিত আছে, কমিশনার ছিলেন কলকাতায়, উনি নিয়ে গেছেন, নিয়ে গিয়ে এগুলি ভালো মানে মালয়েশিয়ান ডিস্কে তিনি প্রকাশ করেছেন 1000-2000 গান। এই হচ্ছে সিনারিও। আসলে তাহলে এখন বেসিক্যালি তাহলে নজরুল অনুরাগী যারা, বা আপনারা যারা আছেন, যারা নজরুল শিল্পী এবং আপনারা গুণী শিল্পী, এক এক জায়গায় আপনারা নজরুলকে এগিয়ে নিয়ে গেছেন, আপনারা নজরুল সঙ্গীতকে বলুন বা নজরুল সাহিত্যকে বলুন, তাহলে আপনারা কি করছেন? আপনারা এই যে জায়গাটাতে, এই বিতর্কটাতে আপনাদের এই মুহূর্তে কি স্টেপ? আমরা প্রতিবাদ করেছি, মিডিয়াতে প্রতিবাদ করেছি। এর বাইরে তো কিছু করতে পারবো না, কারণ উনি কল্যাণী কাজী এখন নেই, উনি চলে গেছেন। কল্যাণী কাজী একটা কেস করাতে এই দূরদর্শনে নজরুল গীতি গাওয়াই বন্ধ হয়ে গেছে, রয়্যালটির জন্য কেস করেছেন। এখন নজরুল গীতি রেকর্ডিং হয় না, আকাশবাণী হয়। তাহলে প্লাস সুরের একটা ব্যাপার রয়েছে, যে সুরটা নজরুল ইসলাম করে গেছিলেন, পরবর্তীকালে বিমান মুখোপাধ্যায়, মানবেন্দ্র মুখোপাধ্যায়কে দিয়ে বা পূর্ব মুখোপাধ্যায় ইন্টারন্যাশনালকে দিয়ে এটা একটু ইম্প্রোভাইজ করে গাওয়ানো হয়েছিল। তো মূল সুর থেকে সরে গেছে। আমি যখন ইন্টারনেট দিকে ফোন করলাম, ইন্টারনেটে কি করে আপনারা মূল সুর থেকে সরে গেলেন? আমি বিমান মাস্টার মশাই গান শিখেছি, গাইছি। তো বিতর্কের কথা, আমরা যারা গান করি, আমরা যারা মোটামুটি ছোটবেলা থেকে করছি, পরবর্তী প্রজন্ম ভয় পাচ্ছে। তাই প্রচলিত গানগুলি বিকৃত হয়েছে, নতুন গান তুলতে তারা সাহস পাচ্ছে না। নতুন বহু গান আছে নিজের সুর করা, খারাপ না, খুব ভালো। মানে যদি এটা যদি বিকৃত হয়ে থাকে তাহলে তো মানে ঘটনা হয়ে যাবে। কেউ গিয়ে ভাই তুমি ঠিক মতো গাইছো না, ঠিক। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে নজরুল সঙ্গীতের ব্যাপ্তি বা সমৃদ্ধ বা কতটা হতে পারে তখনই যখন যে সুরগুলি এখন বর্তমানে আছে, যেগুলি বাংলাদেশ করছে, ওগুলো যদি আমাদের ভারতবর্ষের শিল্পীদের দিয়ে গাওয়ানো হয়, বেশি করে প্রচার করা হয়, ভালোভাবে রেকর্ডিং করে, তাহলে হয়তো বা আবার রিভাইভ করতে পারে। এখন তো এই যে যুগের চাহিদা অনুযায়ী যে দেখা যাচ্ছে যে পুরোনো গান তো এমনিতেই একটু অন্যভাবে সুর হয়ে আসে বা একটু মডার্নাইজড হয়ে আসে, বিভিন্ন ইনস্ট্রুমেন্টের ব্যবহারে একটু অন্যরকম মনে হয়, শুনতে মনে হয়। তাহলে তো সেই নজরুল গীতিতে তো আরো তো এরকম হয়ে যাবে। রবীন্দ্রনাথের গানকে বিকৃত করার চেষ্টা করেছেন অনেকেই, একদম। এটা কি ঠিক আছে? কিন্তু তো আমরা গ্রহণ করেছি না, নতুন গান, নতুন গেয়ে গেয়েছেন, নতুন ইনস্ট্রুমেন্ট, সবকিছু, কিন্তু সুর তো সেই একই জায়গায় এবং কথা একই জায়গায় রয়েছে। রবীন্দ্রসঙ্গীতে একই জায়গায় রয়েছে। আমি ইম্প্রোভাইজ করেছি, আমি একটু যন্ত্রণার সঙ্গে বেশি ব্যবহার করেছি, এতে আমার বিচারে ভাব নষ্ট হয়েছে। সবাই তো করছে। নজরুল গীতি, রবীন্দ্রনাথের গানকে কিন্তু মানে একদম মানে পুরোপুরি সুর পাল্টে কেউ গাওয়ার চেষ্টা করেন। ওকে, সুচিতা, কি গান শুনবো আমরা খালি বেলায় আপনার কণ্ঠে? নজরুল কিন্তু 18টি রাগ সৃষ্টি করেছেন নিজস্ব রাগ। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের
যে রাগগুলি রয়েছে, আচ্ছা, সে কাছাকাছি গিয়ে তিনি করেছেন। আচ্ছা। আমি একটা গান শোনাচ্ছি ওনার নিজস্ব রাগে। নীলাম্বরী শাড়ি পরি নীল যমুনায় কে যায় কে যায় কে যায়, যেন জলে চলে থল কমলি ভ্রমর নূপুর হয়ে বলে পায় পায় কে যায় কে যায় কে যায়। কলসে কঙ্কনে ঋণী ঠিনি ঝলকে, কলসে কঙ্কনে ঋণী ঠিনি ঝলকে, আ কলসে কঙ্কনে ঋণী ঠিনি ঝলকে, চমকায়ুন মন চম্পা বনকে, দলিত অঞ্জন নয়নে ঝলকে, পলকে খঞ্জন হরিণী লুকায় কে যায় কে যায় কে যায়। নীলাম্বরী শাড়ি পরি নীল যমুনায় কে যায় কে যায় কে যায় গো। বাহ, দারুণ। আমি খুব খুব দ্রুত এই জিনিসটা রিলেট করতে পেরেছি, যেটা আপনি বলছিলেন যে কিছুক্ষণ 30টা গান শুনে নিয়েছেন মানবেন্দ্র মুখোপাধ্যায় কণ্ঠে, কিন্তু বোর হননি। শুধু তানপুরার সঙ্গে একটা নজরুল সঙ্গীত গাইলেন খালি গলায় সূত্রশেখর মিশ্র এখানে, এটা টক শোতে বসে, এবং সেটা শুনতেই মানে এমন মনে হলো যে সত্যি মানে আরো এক দুটো শুনবো, আমরা অবশ্যই শুনবো, সময় আছে আমার হাতে। কিন্তু মায়াদি, এই যে জন্মেছিলেন ভারতবর্ষে, বিতর্ক তো অনেকগুলো রয়েছে। বলা হয় যে নজরুলের সবকিছুই বিতর্কিত, প্রত্যেকটা জিনিসের মধ্যেই। জন্মেছিলেন ভারতবর্ষে, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে। 1972 সালে পৈতৃক ভিটে ছেড়ে বাংলাদেশ চলে গেলেন কেন? এবার আমি এটা বলি, যখন নজরুলকে বাংলাদেশে নিয়ে যাওয়া হলো তখন শেখ মুজিবুর রহমান ছিলেন, তখন ভারত বাংলাদেশ আলাদা রাষ্ট্র হয়ে গেছেন, এবং শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশের মানুষজনের চাহিদা ছিল যে নজরুলকে ওনারা কিছুদিন বাংলাদেশে নিয়ে রাখবেন এবং নজরুলকে ওরা ফিরিয়েও দেবেন। তখন নজরুল কিন্তু একদম স্থবির, মানে উনি তখন খুব অসুস্থ, মানে উনি বাকশক্তি হারিয়ে ফেলেছেন। নজরুল ইসলাম 33 ইয়ার্স বাকশক্তি রহিত অবস্থায় বেঁচেছিলেন। এবং যখন নজরুলকে বাংলাদেশে নিয়ে যাওয়া হলো, আমাদের ইন্ডিয়া গভর্নমেন্টের সঙ্গে চুক্তির কন্ডিশন অনুযায়ী নিয়ে যাওয়া হলো, এবং ওনাকে ধানমন্ডিতে একটা খুব বিশাল বিলাসবহুল একটা বাড়ি, সুন্দর বাড়িতে ওনাকে রাখা হলো, এবং ওইখানে ওনার ট্রিটমেন্ট অনেক অনেক ব্যর্থ ট্রিটমেন্ট অনেক হয়েছে। এবং আমি যতটুকু পড়াশোনা করে দেখেছি নজরুল নিয়ে, যে ওনাকে প্রথম দিকে যখন ওনার স্মৃতিশক্তি লোপ পাচ্ছে আস্তে আস্তে, উনি কোনো বন্ধুকে চিঠি লিখছেন, সন তারিখগুলো সব উলটপালট লিখছেন, হ্যাঁ, এরকম অনেক ডাটা আমাদের কাছে এসেছে। তখন থেকে ধরা পড়ছে যে ওনার মেন্টাল কিছু প্রবলেম হচ্ছিল, মানসিক কোনো প্রবলেম হচ্ছিল, কিন্তু তখন ওনাকে সুইটেবল কোনো ডাক্তারের কাছে নেওয়া হয়নি। ওই হোমিও চিকিৎসক, উনি একজনের বাড়িতে ভাড়া থাকতেন কলকাতায়, একজন বাঙালি হিন্দু বাঙালি পরিবারে, উনি হোমিও চিকিৎসক ছিলেন, তো উনি নিজে কিছু চিকিৎসা করতেন। তারপরে বন্ধু বান্ধবের সাহায্য সহযোগিতা নিয়ে কিছু চিকিৎসা হয়েছে, কিন্তু প্রপার হয়নি, সরকারিভাবে বিশেষ কোনো চিকিৎসার সুব্যবস্থা তেমন তখন হয়নি। এবং আলটিমেটলি যখন বিধানচন্দ্র রায় দায়িত্ব নিলেন, তখন ওনাকে একবার লন্ডনে পাঠানো হয়েছিল চিকিৎসার জন্য, তখন ভারতবর্ষে ছিলেন, ভারতবর্ষে, এবং বিধানচন্দ্র রায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন। উনি যখন ওনাকে রাঁচি টাচি অনেক জায়গায় পাঠানো হয়েছিল, তারপরে যখন লন্ডনে নিয়ে যাওয়া হলো ওনার চিকিৎসার জন্য, তখন লন্ডনের খুব বিখ্যাত বিখ্যাত কয়েকজন ডাক্তার অনেক চেষ্টা চরিত্র করে দেখে বললেন যে ওনার এমন একটা রোগ হয়েছে, সেই রোগটা কোনোদিনও সারার মতো নয়, এই রোগটা আর সারবে না জীবনেও। তারপরে ওনাকে আবার আনা হলো কলকাতায়, এবং উনি ওখানে সুন্দরভাবে, সুন্দর রয়েছেন বলতে কি, ওনার সৃষ্টিশীল কাজগুলো আর উনি করতে পারছেন না। কিন্তু অদ্ভুত ব্যাপার, আমি ওনার ছেলের বউয়ের একটা সাক্ষাৎকার পড়লাম, তাতে উনি বলছেন, উমা কাজী বলছেন যে উমা কাজীকে তখন
উমা কাজী তখন নার্সিং স্টাফ ছিলেন। আচ্ছা। তো নার্সিং স্টাফ থাকাকালীন উমা কাজীকে ওই নার্সিং অ্যাসোসিয়েশনের মাধ্যমেই উমা কাজী নজরুলের সেবা চিকিৎসা করার জন্য নজরুলের বাড়িতে এসেছিলেন। তখন প্রমীলা সেনগুপ্ত বেঁচে আছেন। তখন প্রমীলা সেনগুপ্ত বলছে, তুমি কি এই একদম ইনভ্যালিড তো উনি, মানে উনি পায়খানা পেচ্ছাপ সব বিছানাতেই করছেন, কথা বলতে পারছেন না, কিন্তু খাওয়া দাওয়া করছেন, সবকিছু করছেন। তখন উমা কাজী বললেন যে হ্যাঁ, আমি তো চাইল্ড ওয়ার্ডে কাজ করে এসেছি, তো উনি তো শিশুর মতো হয়ে গেছেন, আমি পারবো। তো এবার উমা কাজী ওনাদের বাড়িতে রয়ে গেলেন বলতে ওনার নজরুলের সেবা দেখভাল করার জন্য, সেবা চিকিৎসা করার জন্য, এবং নজরুল ওরা মেনে নিলেন। তো উমা কাজীর মুখে একটা আমি কথা শুনলাম যে নজরুল ইসলাম ওই যখন ইনভ্যালিড অবস্থায় ছিলেন, উনি যখন কিছু লেখালেখি কাজ করতে পারছেন না, কিন্তু উনি সবকিছু বুঝতে পারতেন। আচ্ছা। উমা কাজী বলছেন যে অদ্ভুত লাগে, যখন ওনার জল তৃষ্ণা পেত তখন কুঁজোতে জল থাকতো, তখনকার দিনের কুঁজো, মাটির কুঁজোতে জল থাকতো, বলছে কুঁজোর গুলোর দিকে তাকাতো। আচ্ছা। খিদে যখন পেত তখন কোনো খাবার থাকলে সেই খাবারের দিকে তাকাতেন। আচ্ছা। বা উমা কাজীর পরবর্তী সময় উমা কাজীর সঙ্গে ওনার ছেলের বিয়ে হলো, ওদের প্রেম ভালোবাসায় উমা কাজী কিন্তু উমা কাজী না, উমা মুখার্জি ছিলেন, পরে বিয়ে হয়ে কাজী হয়েছে। এবং উমা মুখার্জিরও বাড়ি কিন্তু বর্ধমান ছিল, আচ্ছা, অরিজিনাল বাড়ি ওদের বর্ধমান। তো উমা কাজী বলছেন যে আমার ছেলে যখন ছোট ছেলেকে ঘুম পাড়িয়ে রেখেছি, তো কাঁদছে, তো নজরুল মুখে তো কোনো শব্দ করতে পারতো না, এরকম ধাক্কা দিয়ে আওয়াজ দিয়ে উমা কাজীকে ডাকতো। আচ্ছা। যে বাচ্চাটা কাঁদছে, বলছে একদিন বাচ্চা কাঁদছে, আমি আসতে পারছি না কাজে কর্মে, এবার এসে দেখি কোথাও আর বাচ্চাকে আমি খুঁজে পাচ্ছি না, বাচ্চা কোথায় গেল, বাচ্চা কোথায় গেল। এরপর দেখি নিউজ পেপার কেটে নিউজ পেপারের স্তূপের মধ্যে বাচ্চাটাকে রেখে দিয়েছে। মানে কিছু কিছু অ্যাবনরমালিটি ছিল। আবার ডাক্তাররা, উমা কাজী বলছেন যে ডাক্তাররা আমাকে বলেছিলেন যে আপনারা চেষ্টা করবেন ওনার সেন্স গুলো আনার জন্য। তো বালিশ, পিলো কভার গুলোকে উল্টো করে লাগিয়ে রাখতাম, যে ওনার ফিলিংসটা কি হয় দেখি। তো বলতে অদ্ভুত মানুষ, পিলো কভার গুলো যখন উল্টে লাগানো ওনার বিছানায় দেওয়া হতো, উনি আবার এই পিলো কভারটা খোলার চেষ্টা করতেন। আচ্ছা, বুঝতেন। এবং চন্দন সাবান ওনার খুব প্রিয় ছিল, এবং উনি ওনাকে স্নান টান করিয়ে দেওয়া হতো যখন, তখন একটু গায়ে, তখনকার দিনে তো সেন্ট, আতর, সেন্ট এইগুলো ইউজ করতে ভালোবাসতেন, না দিলে খুব বিরক্ত হতেন। তাহলে সেটাই আমরা যেটা ছিলাম, যে কাছে বাংলাদেশ তো ওনাকে নিয়ে যাওয়া হলো তাহলে এখন চিকিৎসার জন্য, এবং আপনি যেটা বলছেন যে ব্যর্থ চিকিৎসা, সেখানে গিয়েও চিকিৎসা করিয়েও কোনো লাভ হলো না, কিছুই হলো না। কিন্তু তারপরে ভারত সরকারের সাথে এমন কি চুক্তি হয়েছিল যে ওনাকে আর, এটাই একটা সুন্দর কথা, ভারত সরকারের সঙ্গে চুক্তি হয়েছিল কিছুদিনের জন্য বাংলাদেশ গভর্নমেন্ট তাকে নিয়ে যাবে এবং ওখানে ওনারা কিছুদিন রাখবেন, পরবর্তী সময় আবার ফিরে আসবে। প্রমীলা সেনগুপ্ত কিন্তু ভারতবর্ষ থাকাকালীনই মারা গেছেন, এবং প্রমীলা সেনগুপ্তকে চুরুলিয়া গ্রামেই সমাধিস্থ করা হয়েছে। এবং প্রমীলা সেনগুপ্তের খুব ইচ্ছা ছিল, নজরুলকে বলেছিল যে আমার সমাধির পাশেও কিন্তু তোমাকে থাকতে হবে। কিন্তু নজরুল ইসলাম যখন বাংলাদেশে গেলেন বলতে উনি তো নিজের ইচ্ছায় যাননি, উনি তো তখন ওনাকে নিয়ে যাওয়া হয়েছে, উনি চলে গেছেন। এবং নজরুল ইসলাম যখন মারা গেলেন, অদ্ভুত ব্যাপার, মানে নজরুল ইসলামকে তো দেওয়া হলোই না, এটা নিয়েও ভারতবর্ষের তরফ থেকে আর কোনো সে ছিল না কারোরই। নজরুল যখন ওখানে মারা গেলেন, তখন ওনার যে নজরুলের যে বড় ছেলে, সে তখন কলকাতা আকাশবাণীতে সার্ভিস করেন। আচ্ছা। এবং যখন ওনার কাছে মানে খবর এলো যে তোমার বাবা মারা গেছে, উনি কলকাতা এয়ারপোর্টে বসে আছেন, যে বাবার সঙ্গে উনি দেখা করবেন লাস্ট, মানে ডেড বডি নিয়ে, কিন্তু প্লেন বিভ্রাটে ওনার যেতে একটু সময় লেগে গেল। এবং যেতে যখন সময় লেগে গেল, তখন কিন্তু ডেড বডি আর রাখা হলো না, ডেড বডি অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশেই ওনাকে শায়িত করা হলো। এবং একটা নজরুল সঙ্গীতে আছে যে কথা ছিল যে আমাকে এমন একটা জায়গায় আমার বডি রাখা হবে যেখান থেকে আজানটা যাতে শোনা যায়, মসজিদের পাশে রেখো আমাকে যাতে আজান শোনা যায়। সেই ইচ্ছেটা পূরণ করা হয়েছে, কিন্তু তখন কেউ বলেনি যে প্রমীলা সেনগুপ্তের ইচ্ছেটা অপূর্ণ রয়ে গেল। প্রমীলা সেনগুপ্ত কিন্তু চুরুলিয়ায় সমাধিস্থ হয়েছেন, এবং যখন নজরুলের বড় ছেলে ওখানে গেলেন, তখন কিন্তু অলরেডি সমাধিস্থ হয়ে গেছে। এবং এটা নিয়ে আর কারো মনে কোনো কিছু ছিল না, কিন্তু পরবর্তী সময় যখন এই কথাগুলি উঠছে, তখন ওইখান থেকে খানিকটা মাটি নিয়ে, ওনাকে যে ওখানে সমাধিস্থ করা হয়েছে ওইখানে খানিকটা মাটি এনে এখানে
প্রমীলা সেনগুপ্তের যে সমাধি করা আছে ওইটার পাশে রাখা হয়েছে, এবং রাখা হয়েছে আবার এখানে সুন্দর করে নজরুল স্মৃতিসৌধ বানানো হয়েছে। প্রমীলা সেনগুপ্তের স্মৃতিসৌধও আছে, আর ওই মাটি যেখানে দিয়ে আর একটা বানানো হয়েছে এখানেও স্মৃতিসৌধ করা হয়েছে। মানে নজরুলকে ফিরিয়ে আনার আর সেখানে চেষ্টা হয়নি। এখন কথা হচ্ছে যে এই যে জাতীয় কবি বাংলাদেশে, উনি জীবিত থাকতে তো জাতীয় কবি ঘোষণা করা হয়েছে। হ্যাঁ, জাতীয় কবি এবং বাংলাদেশের সর্বোচ্চ সম্মান যেটা দেওয়া হয়, যে ওদের ওই যে আপনার 21 পদক ওনাকে দেওয়া হয়েছে, বাংলাদেশের সর্বোচ্চ সম্মান। আমাদের ভারতবর্ষ থেকে ওনাকে অনেকগুলো সম্মান দেওয়া হয়েছে, ওনাকে অনেক কিছুই দেওয়া হয়েছে, কিন্তু যখন দেওয়া হয়েছে তখন ওনার সেই ফিলিংসটা অনুভব হয়। 33 বছর উনি ছিলেন, 33 ইয়ার্স উনি একদম। সুচিতা, এই যে আমরা যখনই নজরুলের কথা বলি, নজরুল জন্মজয়ন্তী আমরা পালন করি, কিছুদিন আগে আমরা রবীন্দ্র জন্মজয়ন্তী পালন করি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে কাজী নজরুল ইসলামের সম্পর্ক কেমন ছিল? আর বিশেষ করে কোন একটা জায়গায় কি আপনার মনে হয় যে শুধু আমাদের রাজ্য নয়, বিশ্বব্যাপী নজরুল কম চর্চিত? নিঃসন্দেহে যতটুকু মানে চর্চিত হওয়া উচিত ছিল। 163তম বয়সে ডিফারেন্স কত? রবীন্দ্রনাথের সঙ্গে এমনটাই সম্পর্ক ছিল নজরুলের, প্রণাম করেছেন রবীন্দ্রনাথকে গিয়ে একদম। আর এমন কথা শোনা যায়, আমি এটা বক্তব্য বলছি, মানে শুনেছি আমি, কবিগুরু আমি তোমাকে হত্যা করলো, আমি তো নিজে কবিগুরু হয়ে যেতে পারি। আচ্ছা আচ্ছা, মজা করে বলেছেন। এই যে একটা বই আছে না, স্বরবিতানটাও কিন্তু নজরুলকে উৎসর্গ করা। আচ্ছা, স্বরবিতান আছে। তো এই যে বলছেন নজরুলের, তিনি তো সম্পূর্ণ ডিফারেন্ট না। আজকে ভারতবর্ষের এই যে বাংলার পঞ্চকবির মধ্যে কাজী নজরুল ইসলাম কিন্তু কারোর সঙ্গে মিলে না, মিলছে না তো। রবীন্দ্রনাথের গানের সঙ্গে, রবীন্দ্রনাথের বাণীর সঙ্গে কিন্তু অতুল প্রসাদের বাণী বা দ্বিজেন্দ্রের বাণী, অন্যদের অনেকটাই তাও কিছুটা মিল থাকে, কিন্তু নজরুলকে যে তুমি যে বলছো, কি বলছে জানি কথাটা না, মানে এই যে মানে নজরুলের সঙ্গে কবিগুরুর সম্পর্ক কেমন ছিল, আর প্লাস চর্চিত কতটা। নজরুল গীতি কিন্তু গাওয়া হতো না, এটা কিন্তু কথাগুলির মধ্যে এমন কিছু আছে যেটা ভদ্রলোকরা শুনতো না। আচ্ছা, এটা ছিল কিন্তু রবীন্দ্রনাথের গান শুনতো। আচ্ছা, পরবর্তীকালে নজরুল যখন কোম্পানির মধ্যে গেলেন, ট্রেনার হলেন, তারপর থেকে আর বিশেষ করে 61-এর পর, খুব সম্ভবত 61 থেকে তো না, একটু আগে থেকে না, আগে থেকেই সত্যচন্দ্রজি ওরা গিয়েছিলেন। 61 থেকে মানবেন্দ্র মুখোপাধ্যায় থেকে যখন বিমান মুখোপাধ্যায় করালেন গানগুলি, তখন কিন্তু নজরুল গীতি আর একদম ভদ্র। আমি এই প্রসঙ্গে একটা খুব সুন্দর কথা বলি। আমাদের কলকাতা মরকত কুঞ্জ বিটি রোডে, এখন ওখানে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির একটা শাখা। তো মরকত কুঞ্জে একটা খুব কবিদের একটা বিশাল আসর বসেছে। তো সেখানে রবীন্দ্রনাথ তো মধ্যমণি, হ্যাঁ, তো নজরুলও আমন্ত্রিত ছিলেন। নজরুল রবীন্দ্রনাথের থেকে অনেক ছোট, মাত্র নজরুল শুরু করছেন তখন, আর উনি তো তখন মধ্য গগনে রবীন্দ্রনাথ। তো সবাই রবীন্দ্রনাথকে নিয়েই ব্যস্ত, রবীন্দ্রনাথকে মালা দিচ্ছেন, রবীন্দ্রনাথ, মানে সবাই, নজরুলকে আর কারো দেখার মতো সুযোগ ছিল না। তখন দেখুন মানে কত বড় হৃদয় রবীন্দ্রনাথের। রবীন্দ্রনাথ তখন ওই নিজের মালাটা নিয়ে নজরুলের গলায় পরালেন, নিয়ে পড়িয়েই যে গানটা উনি লিখলেন, এই মণিহার আমায় নাহি সাজে, এটা রবীন্দ্রনাথের নজরুলকে নিয়ে লেখা সেই গান। এই মণিহার আমায় নাহি সাজে, একে পড়তে গেলে বাজে, একে পড়তে, এই যে কথাগুলি, মানে একটা মধ্য গগনে ওঠা মানুষ, যে জীবনে সমস্ত সৃষ্টিশীল কাজ করে একদম অনেক বড় একটা মাপের মানুষ পেয়ে গেছেন, কিন্তু একটা ছোট মানুষ সে উঠছে, বয়সে ছোট, অভিজ্ঞতাতেও ছোট, কিন্তু তার লেখার ক্ষুরোধার, তাকে আমাকে এগিয়ে নিতে হবে। এই যে মানসিকতাটা, আমরা তো চিরদিন থাকবো না, আমাদের উত্তরসূরি তৈরি করতে হবে, এবং এই উত্তরসূরিগুলিকে তৈরি করার জন্য যে ইন্সপিরেশন দেওয়া বা সমাজকে জানানো, রবীন্দ্রনাথ তাকে একটা মালা পরাচ্ছেন, মানে এটা তো একটা বিশাল ব্যাপার না? তো সেটা এই যে উপস্থিত দর্শক শ্রোতা যারা আছেন সবাই দেখলেন, তখন নজরুল সবাই বলছে যে রবীন্দ্রনাথের মতো লোক নজরুলকে বলছে, তার মানে তো ওনার মধ্যে কিছু আছে, কিছু আছে। কিছুকাল আগেও একটা অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শিল্পী রবীন্দ্র নজরুল অনুষ্ঠানে রবীন্দ্রনাথের যারা গান করেন ওরা বলতেন যে ওনাকে আমার আগে দিও না, আচ্ছা নজরুলকে আগে দিও না, পরে দিও। আচ্ছা, উনি যদি জমিয়ে যান আসরটা, তাহলে রবীন্দ্রনাথের গানের শিল্পীরা মার খেয়ে যাবে। এই ধরনের এখন যেটা প্রবণতা ছিল 10-15 বছর আগে যদি বলি, এই জিনিস ছিল।
এখন ওই সুরের ব্যাপারটা যেটা ওই বললাম একটা কনফিউশন সৃষ্টি হয়েছে, এখন আর ওই রকম মানে ওই রকম ব্যাপারটা নেই আর। ঠিক, এখানে ওই জায়গাটাতে আমি শুধু আপনার কণ্ঠে আরেকটা গান শুনবো, সময় ফুরিয়ে আসছে। মায়াদি, এই জায়গাটা আপনার কাছেই যাই, যে কেন চর্চিত কম বলা হয়, যে নজরুল কম চর্চিত হয়েছে। শুধু নজরুল সঙ্গীত নয়, নজরুলের কবিতা বা নজরুলের ও সাহিত্য। না না না, এটার পিছনে অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ যেটা আমি বলছি, যে রবীন্দ্রনাথ ব্রিটিশ বিরোধী আন্দোলনের সঙ্গে লেখালেখি একটু কম ছিল। ঘরে বাইরে টরে বাইরে উপন্যাসে উনি দেখিয়েছেন, গোড়া উপন্যাস দেখিয়েছেন, কিন্তু শেষের দিকে। আর নজরুলের শুরুর থেকেই ছিল ব্রিটিশ বিরোধী লেখালেখি, গান, কবিতা, যে কোনো রচনার মধ্যে। এবং নজরুল তো ব্রিটিশদের কাছে জেলও হয়েছে, ওনার অনেক লেখা বাজেয়াপ্ত হয়েছে, অনেক কিছু হয়েছে। তো মানুষ একটু ভয়ই পেত। মানুষ তো সবসময় একটু গুটিয়ে থাকে না, যে ওর পিছনে পুলিশ আছে, ও টার্গেটেড হয়ে আছে, সুতরাং ওর লেখা, ওর কবিতা, ওর গান, এগুলো যত না করা যায় তত সেফ পজিশনে আমরা থাকবো। আচ্ছা, রবীন্দ্রনাথের গান কবিতার উপর তো কোনোদিন কোনো ব্যান্ড ছিল না, আর নজরুলের উপর তো ব্যান্ডেড ছিল না। রবীন্দ্রনাথের নজরুলের অনেক কিছু জিনিসকে বাজেয়াপ্ত করে দেওয়া হয়েছিল, তো যার ফলে মানুষজন এগোতে ভয় পেত। আর আরেকটা ছিল, রবীন্দ্রনাথ নজরুল এত বেশি প্রতিবাদী টাইপের লেখা ছিল রবীন্দ্রনাথের, এই নজরুলের, মানে মুসলিম সমাজে থেকে মুসলিম ঘরানার অনেক কিছু উনি লিখছেন, আবার হিন্দু ঘরানায়। আমার অবাক লাগে নজরুলের যখন শ্যামাসঙ্গীত গুলি শুনি, রাধা কৃষ্ণের উপর যে গানগুলি শুনি, তখন কে বলে নজরুল ইসলাম মুসলিম ছিলেন? মনে হয় আমাদেরই হিন্দু ঘরের উনি ছেলে, ঠিক না? এত অসাধারণ। এবং মুসলিমদের যে অন্ধ কুসংস্কার থেকে তিনি জেহাদ ঘোষণা করেছিলেন। এবং ওই সময় আমি বলেছিলাম না, যে ওই সময় তো আমাদের ভারতবর্ষ পুরোটাই একটা ছিল, এবং পাকিস্তান সরকার যখন ভারত স্বাধীন হলো, তখন পাকিস্তান গভর্নমেন্ট যারা ছিলেন, উগ্র মুসলিম যে পাকিস্তান, ওরা কিন্তু নজরুলকে মোটেও পছন্দ করতেন না। আচ্ছা, এবং ওরা নজরুলকে পছন্দ করতেন না। এবং ওই সময় যে জিয়াউর হক প্রধানমন্ত্রী ছিলেন, জিয়াউর হককে বলা হয়েছিল নজরুলের চিকিৎসার জন্য ব্যবস্থা করতে, উনিগুলো পাত্তাই দেননি। আচ্ছা, মানে নজরুলের চিকিৎসাটা যদি শুরুর থেকে হতো, তাহলে কিন্তু নজরুলের আজকে এই পরিস্থিতি হয় না। পাকিস্তান, তার জন্যই পাকিস্তান ভাগ হওয়ার পর, সেখানে বাংলাদেশ গঠন হওয়ার পর তারপর নজরুলকে আনা হলো। বাংলাদেশের বাঙালি মুসলিমরা নজরুলকে পছন্দ করত, কিন্তু পাকিস্তানের যে মুসলিম, ওরা কিন্তু বাঙালি মুসলিম না, ওরা ছিল সব উর্দু ভাষাভাষী মুসলিম, ওরা নজরুলকে একদমই পছন্দ করতেন না। ওকে, সুচিতা, শুনবো আরেকটা গান শুনবো আমরা। কি গান শুনবো পরের গানটা? এটা বলেছি যে নজরুল তো কি লেখেন দিব, কাব্যগীতি, ভক্তিগীতি, ইসলামী গজল, বাংলায় গজল কিন্তু তিনি প্রথম শুরু একদম। আচ্ছা, আরবি শব্দগুলিকে তিনি ব্যবহার করেছেন বাংলায়। আচ্ছা, বাংলায়। আচ্ছা, লোকগীতি, তারপর হাসির গান, সব ধরনের, শ্যামাসঙ্গীত, রাধাকৃষ্ণের গান, সব কোন দিকে নেই। ভক্তিগীতি কি বলবো, মানে কাব্যগীতির পরেই ভক্তিগীতি স্থান। আচ্ছা, এখানে মানে ইসলামিক গজল যেটা আছে বাংলাদেশ, ইসলামিক গজল তো লিখেছেন আল্লাহ রসুল জবের গুণে কি হলো দেখছে, হ্যাঁ, ওই তারপরে ওই গানটা শব্দ আছে, ভুলে যাচ্ছি। আচ্ছা, এরকম অনেক গান আছে, যেমন মসজিদের পাশে যেটা, তারপর এরকম ধরনের গান। আমার হরিনামে রুচি, কারণ পরিণামে লুচি। আচ্ছা আচ্ছা, আমি ভোজনের লাগি করি ভজন। আচ্ছা, এই ধরনের গানও মজার, মানে একদম টপ পার্টি, অনেক কিছু। চতুরঙ্গ বেড়ার ধারে, চতুরঙ্গ একটা মানে ক্লাসিক্যালের একটা পার্ট। আচ্ছা, শাস্ত্রীয় চতুরঙ্গ তিনি হাসি গানের মধ্যে প্রয়োগ করে দিয়েছেন। আমি একটা অল্প শোনাচ্ছি, ভাটিয়ালি, খুব ভাটিয়ালি। আচ্ছা, কোন ফুলে আজ মিলল তোরে নাকি? আচ্ছা আচ্ছা। আমি তোমার জলে রইলাম ভেসে, জনম অবধি আমার গহীনি জলের নদী, আমার গহীনি জল নদী। আমি তোমার জলে রইলাম ভেসে, জনম অবধি আমার গহীনি জলের নদী। তোমার বানে ভেসে গেল আমার বাঁধা ঘর, চলে এসে বসলাম রে ভাই, ভাসালে সে চর। তোমার বানে ভেসে গেল আমার বাঁধা ঘর,
চরে এসে বসলাম রে ভাই, ভাসালে সে চর। এখন সব হারিয়ে তোমার জলে রে, এখন সব হারিয়ে তোমার জলে রে, আমি ভাসি নিরবধি, আমি ভাসি নিরবধি, আমার গহীন জলের নদী। দেখো কি বলছেন সঞ্চারিতে, আচ্ছা, আমার ঘর ভাঙিলে ঘর পাবো ভাই, ভাঙলে কেন মন, হারালে আর পাওয়া না যায় মনের মতো। জোয়ারে মন ফেরে না রে, ওসে ভাটিতে হারায় যদি, ওসে ভাটিতে হারায় যদি, গহীন জলের নদী, আমার গহীন জলের নদী। বাহ, দারুণ। এই যে গানগুলো, এই গানগুলো মানে লিখেছেন কবি, সুরও দিয়েছেন কবি। ঠিক তখনই মনে হয় যে আমরা যে ভার্সেটাইল কথাটা বলি, আপনি শুরুতেই বলছিলেন যে এই যে সুরের ব্যাপারে বলছে, সুর কিন্তু নজরুলের খুব বেশি গানের নেই, কিন্তু জগৎ ঘটক, নিতাই ঘটক, আচ্ছা, অনিল বাগচি, এরা কিন্তু সুর করে গেছেন। আচ্ছা, আর স্বরলিপি করেছেন অনেকই স্বরলিপি, কিন্তু ওই যে রবীন্দ্রনাথের যেমন একটা কমান্ড ছিল যে এটাই ঢাকবে, একটি মানুষ বেঁচেছিলেন। নজরুল কিন্তু এরকম না, ওই বললাম না জাঙ্গুর বালাকে বলছেন এই তুই গানটা শুরু করতো, এইটা গাইবি, মানে তিনি নিজের সুরটা করেছেন, আবার আঙ্গুর বালাকে বলছেন, আঙ্গুর বালা গেয়েছেন, পাবলিক এটাকে রিভারকেশন হয়েছে। তো এই যে নজরুল ইসলাম, মানে এমন কোন বাধ্যবাধকতা যে রিজিট না। ওই 33টা বছর যদি উনি আবার কি বলছেন, আমার গান কি কিছু বলো না, কারণ আমার গান আত্মার আত্মীয়, মানে আমি কবিদের সম্পর্কে আপনার যা হয়ে ইচ্ছা বলুন, গান সম্পর্কে বলবেন না, গান আমার আত্মার উপলব্ধি। আচ্ছা, তাহলে গান তো অনেক সবার উপরে স্থান দিয়েছেন, কবি নিজে দিয়ে গেছেন, করার কোনো সুযোগ দেননি তো উনি, আমরা করছি। অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। মায়াদি, এখানে আমরা একটা জিনিস জানতে চাইবো যে ধরুন মঞ্চে নাচ, গান, আবৃত্তি, আমাদের সাংস্কৃতিক জগতে তো নজরুল আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে, কিন্তু আমাদের এই বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনে নজরুল কিভাবে প্রাসঙ্গিক? দেখুন, বর্তমান দিনে আমি বলবো উনি তো খুব অসাম্প্রদায়িক মানুষ ছিলেন, এবং সমস্ত সম্প্রদায়ের মানুষকে এক করার জন্যই উনি ওনার সমস্ত সৃষ্টিশীল কাজগুলো এঁকেছেন। এতক্ষণ আপনারা গান নিয়ে আলোচনা করলেন। যখন ভারতবর্ষ পরাধীন ছিল তখন আমাদের মধ্যে কিন্তু বিভিন্ন ধর্মীয় বিভাজন ছিল প্রচুর, এটা অস্বীকার করার কোনো উপায় নেই, এবং একই সাথে হিন্দু, মুসলিম বা বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ ভারত মানে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুক্ত। কিন্তু যখন তারা খেতে বসছে একসাথে বিপ্লবীরা, এটা আমি রবীন্দ্রনাথের দু একটা লেখাতেও পেয়েছি, তখন কিন্তু হিন্দু মুসলমান পাশাপাশি বসে খাচ্ছে না। ওই যে সংস্কার, ওইটাতে ওরা মানে তুই আলাদা খা, আমি আলাদা খাই। আচ্ছা, তো এইটা যখন নজরুল যে কবিতাটা লিখলেন, কান্ডারি হুঁশিয়ার, দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিয়াছে মাঝি পথ, কে ধরিবে হাল, আছে কার হিম্মত, কে আছো জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ, কান্ডারি তব ডুবিছে মানুষ, সন্তান মোর মার। মানে এই যে ভারতবর্ষ পরাধীন হয়ে আমাদের কি হচ্ছে, পরাধীনতার নাগপাশে আমরা যুক্ত হয়ে যাচ্ছি, এইখানে ওরা হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোন জন, ওরা কি হিন্দু না ওরা মুসলিম, এই কথাটা কে জিজ্ঞাসা করছে? এটা ভুলে যাও, সন্তান মরমার, আমরা সবাই ভারতবাসী, আমাদের সবাইকে নিয়ে এগোতে হবে, যেতে হবে। এই যে ওনার এই কবিতাটা ওই সময় সাংঘাতিক ভাবে আলোড়ন ফেলেছিল সবার মনের মধ্যে, এবং যারা এই ছুতমার্গ নিয়ে থাকতেন বা মনের মধ্যে সংস্কার বশত আছে, বিপ্লবী, সবাই বিপ্লবী, কিন্তু মনের মধ্যে কিছু সংস্কার রয়ে গেছে, তখন তারা ভাবলো যে আসলে তো ঠিক, আমরা তো যুদ্ধ করছি ভারতবাসী হিসেবে ব্রিটিশ বিরোধী, এইখানে হিন্দু মুসলমান নিয়ে যদি আমরা আলাদা থাকি তাহলে আমরা ব্রিটিশদেরকে কোনোদিনও তাড়াতে পারবো না, এইখানে আমরা এক। এবং এই যে অসাম্প্রদায়িক চিন্তা ভাবনা, এবং অদ্ভুত আর একটা, এই আমি ওই সময় বলতে গিয়ে বললাম, প্রমীলা সেনগুপ্তকে যখন উনি বিয়ে করেন, উনি কিন্তু বললাম না অনেক কাঠখড় পোয়াতে হয়েছে ওনাকে, কিন্তু উনি কখনোই, যদি প্রমীলা সেনগুপ্তকে উনি ধর্মান্তরিত করতেন তাহলে বিয়েটা খুব ইজি হয়ে যেত, কিন্তু উনি বলেছেন নট,
তুমি যেমন হিন্দু আছো হিন্দুই থাকবে, আমি যেমন মুসলিম আছি মুসলিম থাকবো, এবং আমাদের বিয়ে হবে। আচ্ছা। এবং তখন আমাদের এই ধরনের কোনো বিয়ে হওয়ার রীতি ছিল না, উদাহরণ ছিল না। এবং এই উদাহরণ খুঁজতে 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 উনি সেই মোগল সম্রাটদের আমলে, মোগল সম্রাটরা রাজস্থানী অনেক রাজাদের মেয়েদেরকে বিয়ে করেছিল, কিন্তু তারা মুসলিম ধর্ম গ্রহণ করেনি। এবং মোগল সম্রাটদের বাড়িতেও হিন্দুদের পুজো হতো, ওইসব রানীদের, রানীরা হিন্দু পুজো করতেন। উনি ওই এক্সাম্পল এনেছিলেন। এই এক্সাম্পল এনে তারপর প্রমীলা সেনগুপ্তকে বিয়ে করেছিলেন। এবং প্রমীলা সেনগুপ্ত বাড়িতে, নজরুলের বাড়িতে ঈশ্বরের আরাধনা হতো, পুজো হতো। এবং এই জন্যই নজরুল এত ভালো শ্যামাসঙ্গীত, এত ভালো রাধাকৃষ্ণের গান লিখেছেন। এবং এই যে এই সূত্র, এবং এই যে ওনার অসাম্প্রদায়িক চিন্তা ভাবনা, মানুষ আমরা বড়, এটাই বড় পরিচয় আমাদের। এর থেকে আর কোনো ধর্ম টর্ম নিয়ে কোনো পরিচয় হতে পারে না। একদম। আমাদের ক্ষুধা তৃষ্ণা একই ভাবে লাগে, আমাদের আনন্দ সুখ দুঃখ বেদনা একই ভাবে থাকে, সবার উপর মানুষ সত্য, সবার উপরে মানুষ সত্য। এবং এই যে জিনিসটা, এটা ভীষণ ভাবে প্রাসঙ্গিক বর্তমান দিনের ছেলে মেয়েদের মনের মধ্যে। যদিও বর্তমান দিনের ছেলে মেয়েরা কিন্তু আসলে অনেকটাই অ্যাডভান্স, এটা ঠিক, আমাদের থেকে ওরা অনেকটা বেশি অ্যাডভান্স হয়ে গেছে এখন। ওদের মধ্যে এই সংস্কারের ভেদাভেদটা একটু কম, হ্যাঁ অনেকটাই কম। তবুও নজরুলকে যদি ওদের মধ্যে আরো বেশি আনা যায়, নজরুলের যে যে জায়গাগুলোকে যতটুকু আছে সেটাও হয়তো বিলীন হয়ে যাবে, একদম একদম যতটুকু ফারাক আছে এখনো সেটাও বিলীন হয়ে যাবে। আমরা অনুষ্ঠান একদম শেষ পর্বে চলে এসেছি। যেতে যেতে একটা গান অবশ্যই শুনবো ছোট্ট করে সুচিতা আপনার কণ্ঠে, শেষ গানটা আজকের অনুষ্ঠানে। তবে গানটা শুরু করার আগে বাঙালির কিভাবে মনে রাখা উচিত নজরুলকে বলে মনে করে? শুধু কি গান কবিতার মধ্যে মনে রাখা উচিত? নিশ্চয়ই। নজরুলের চিন্তা চেতনা, আমরা বলি না চেতনা নজরুল, আমাদের যদি চেতনাতে নজরুলকে আনতে হয়, তার যে মানে এই যে ঘুণ ধরা সমাজ, এটা বলছিলেন আগে, উনি বলছেন ঘুণ ধরা সমাজকে তো এখন যে অবস্থা দাঁড়িয়েছে আমরা বলতে পারি, মানে এটা হিন্দুত্বের ব্যাপার আছে, চলছে জিনিসটা। মানে আমরা ভারতবর্ষ কিন্তু কোনো মানে জাতি গোষ্ঠীর দেশ না, সব আমাদের বহুজাতিক দেশ কিন্তু। হ্যাঁ, বাংলাদেশেও দেখবে বাংলা ভাষায় চলে, ওরা এদের মধ্যে আছে কিছু চলছে। এই ভারতবর্ষ মানে একটা সামনের দিকে এগুচ্ছি আমরা, কিন্তু হয়তো আমার মনে হয় কিছুটা মানে জাতিগত ব্যাপার রয়ে যাচ্ছে। কাজী নজরুল ইসলাম নিজে হিন্দু না হয়েও তিনি যা লিখে গেছেন বা করে গেছেন, হিন্দু পারবে না। আচ্ছা, ঠিক পারবে না, হিন্দুদের পক্ষেও এভাবে লেখা সম্ভব হবে না বোধহয়। ঠিক, তাহলে আমরা হিন্দু মুসলমান যাই বলে না কেন, আমরা সবাই ভারতবর্ষী, ভারতকে নিয়ে ভাববো একদম, এবং সবার উপর মানুষ সত্য, সেটাই ভাববো, সেটাই ভাববো। যেতে যেতে একটা গান কি শোনাচ্ছেন আমাদের? আপনি ভাটিয়ালি শোনালেন এর আগে, এবার ভাটিয়ালি শোনাচ্ছি। এবার ভক্তিগীতি একটা না শোনালে একদম একদম ঠিক, শ্যামাসঙ্গীত বা অন্য কিছু। শ্যামাসঙ্গীত না, এটা হচ্ছে ভক্তিগীতি। আচ্ছা, ভক্তিগীতি অসাধারণ একটি রচনা, যার মধ্যে আত্মনিবেদন, আত্মবলিদান এরকম কথা আছে। শোনাচ্ছি একটু। যাহা কিছু মম আছে প্রিয়তম, সকলি নিয় হে স্বামী। যত সাধ আশা রীতি ভালোবাসা, সপিনু চরণে আমি স্বামী। যাহা কিছু মম আছে প্রিয়তম, সকলি নিয় হে স্বামী। ধরে যারে রাখি আমারও বলিয়া, সহসা কাঁদায় যায় সে চলিয়া। অনিমেষ আঁখি তুমি ধ্রুব তারা, অনিমেষ আঁখি তুমি ধ্রুব
জাগো দিবস জামি স্বামী স্বামী যাহা কিছু মম আছে প্রিয়তম সকলি নিয় হে স্বামী। অপূর্ব অপূর্ব টপ্পা ভক্তিগীতি, একদম টপ্পা। ঠিক, আরো একটি খুব জনপ্রিয় নজরুল সঙ্গীতের মধ্যে নাম টপ্পা। নজরুল কিন্তু দেখো আজকে 2024 চলছে, তুমি বলতে পারো যে আমাদের রাজ্যে বা বহিরাজ্যে কোনো উদ্বোধনী অনুষ্ঠান, কোনো সমাপ্তি অনুষ্ঠান বা কোনো অনুষ্ঠানে নজরুল সঙ্গীত কি গাওয়া হয় কি গাওয়া হয় না? বলো, তুমি তো অনুষ্ঠানে যাওই না, সে অর্থে তো মানে গাওয়া হয় হয় না। নজরুল সঙ্গীত মানে মাঝখানে গাওয়া হয়, নজরুল সঙ্গীত প্রোগ্রামের মাঝে গাওয়া হয়, কিন্তু শুরু এবং শেষে নজরুল ইসলামের উদ্বোধনী সঙ্গীত হিসাবে নজরুল সঙ্গীতকে ব্যবহার করা হয় না। আপনি হয় না? আচ্ছা, হয় না, সত্যি না, তার জন্য আমি বলছিলাম, তার জন্য আমার প্রশ্নটা ছিল যে চর্চিত কি কম তাহলে কেন নজরুল সঙ্গীত? ঠিক, তবে নজরুল আমাদের জীবনে একটা আলাদা জায়গা করে রেখেছে, এটা ঠিক, এবং আপনাদের আলোচনায় আজ সেটা আবারও ফুটে উঠল। অসংখ্য ধন্যবাদ। সময় খুব কম, 1 ঘন্টায় বা 50 মিনিটে নজরুলকে আলোচনা করার মতো স্পর্ধা আমরা দেখাতে পারি না, তবু দেখিয়েছি আজ আমরা নজরুলের কবি নজরুলের একটা জীবনের কিছু কিছু দিক আমরা ছুঁয়ে গেছি আজ আপনার গানে এবং দিদির কথায়। অসংখ্য ধন্যবাদ আপনার দুজনকে আজ সময় দেওয়ার জন্য। দর্শক বন্ধুরা, কাজী নজরুল ইসলামের জীবনের প্রতিটি পরতে পরতে ব্যক্তি নজরুলের চেয়ে একজন বাঙালি নজরুলের প্রভাব অনেক বেশি বলে মনে করা হয়। কবিতা, সঙ্গীত, গল্প, অভিনয়, উপন্যাস সহ সাহিত্যের নানান শাখায় তার আগমন ছিল ধূমকেতুর মতো। আজও সাহিত্যের নানান শাখায় তিনি উন্নততম শির। কাজী নজরুল ইসলাম কাল উত্তীর্ণ এমন এক কবি যার প্রাসঙ্গিকতা কোনো সময়ের আবর্তে কিংবা ভূগোলের বিভাজনে বিভক্ত নয়। তাই মহান সেই কবিকে আমরা জানাই সহস্র কোটি প্রণাম। আর দর্শক বন্ধুরা, আগামীকাল একদিকে আমরা যেমন নজরুল জন্মজয়ন্তী পালন করব, ঠিক তেমনি অন্যদিকে চলবে লোকসভা নির্বাচনের 6ষ্ঠ দফা ভোট গ্রহণ পর্ব। তাই সকাল থেকে নির্বাচনের বিভিন্ন খবর দেখার জন্য আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।